আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, এবার বাংলাদেশকে হুঁশিয়ারি করলেন ভারতের সেই কুখ্যাত বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে নাকি 5 ড্রোনই যথেষ্ট বাংলাদেশকে ধ্বংস করতে। শুভেন্দু বলেছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 থেকে 7টি ড্রোন পাঠিয়ে দিলে বাংলাদেশ শেষ। লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে নাকি বাংলাদেশের। এরপর জানাবো, রাশিয়া জ্বালানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা, বিপদে ভারত ও চীন। রাশিয়া জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদক কোম্পানি গেজগ্রোম নেপ্টো সার্গুটনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার 183টি জাহাজের উপর, খবর রয়টার্সের। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে অনশনস্থলে ছাত্রীরা অসুস্থ, 14 শিক্ষার্থী হাসপাতালে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে চলমান অনশনে একত্রতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থী জবির শহীদ মিনারের সামনে এসে বসে পড়েছেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনে একত্রতা জানাতেই অনশনে যোগ দেন। তবে তারা 14 জন অসুস্থ অবস্থায় ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানাবো, আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালে সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকে। এদিকে হোলি আর্টিজান ক্রসফায়ারের নেপথ্যে ক্রসফায়ারে নিহতদের 4 জন ছিলেন ডিবি হেফাজতে। গুলশানের হোলি আর্টিজানে বেকারিতে নৃশংস হামলার ঘটনায় সন্দেহভাজন 8 জনকে ক্রসফায়ারে হত্যা করা হয়েছিল। এই 8 জনের মধ্যে 4 জন আগে থেকেই ডিবিতে গুম অবস্থায় ছিলেন। ডিবি থেকে নিয়েই তাদের ক্রসফায়ারে হত্যা করা হয়। এই ক্রসফায়ারকেই বন্দুকযুদ্ধ হিসেবে চালিয়ে পুলিশ 2016 সালের 1 জুলাই হোলি আর্টিজান বেকারিতে নৃশংস বন্দুক হামলা হয় বলে চালিয়ে দিয়েছিল। এবং সর্বশেষ জানাবো, ভ্যাট বাড়লেও বাংলাদেশের মানুষের উপর প্রভাব পড়বে না বললেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বিভিন্ন পণ্য ও সেবায় শুল্ক কর বা ভ্যাট ট্যাক্স বাড়ানো হলেও দেশের মানুষের উপর এর নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছে সরকার। বরং বাংলাদেশের অর্থনীতির স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্যই বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 ড্রোনই যথেষ্ট। অতি বাড়বেরো না, ঝড়ে ভেঙে যাবে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ভারতের ধৈর্যের বাঁধ ভাঙলে 5 থেকে 7 ড্রোন পাঠিয়ে দিলেই বাংলাদেশ শেষ। লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। সীমান্ত ইস্যুতে মুখ খুলতে গিয়ে আবারও বাংলাদেশ ও ভারতের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। বাংলাদেশকে তাচ্ছিল্যের সুরে নেতিবাচক মন্তব্য করেছেন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। লাদেনের সঙ্গে তুলনা টেনে কটাক্ষ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেও। রোববার 12 জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুভেন্দু বলেন, ওরা শুধু যুদ্ধ খেলায় মেতেছে, ওদের যুদ্ধ থামাতে ভারতের ট্যাঙ্ক বা বন্দুকের দরকার নেই। কলকাতার ফোর্ট উইলিয়াম সেনাবাহিনীর পূর্বাঞ্চলেও সদর দপ্তর থেকে মাত্র 4 থেকে 5টা ড্রোন পাঠালে সব খেলা শেষ হয়ে যাবে। এ সময় তিনি আরো বলেছেন, ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে কখনোই আক্রমণ করে না। কিন্তু কি করা যাবে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। ওরা জানে না আমাদের বিএসএফ বা সেনা পাঠানোর দরকার হবে না। ওরা জানে না যে ভারত এখন ড্রোনে কত উন্নত। যদি ভারতের ধৈর্যের বাঁধ ভাঙে তাহলে গোটা 5 ড্রোন পাঠিয়ে দিলে ওদের কাজ শেষ হয়ে যাবে। এখানে ফোর্ট উইলিয়াম
থেকে প্রেস করবে, ওখানে ধপাধপ চলে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে উপহাস করে শুভেন্দু বলেছেন, ইউনূসের অবস্থা ওসামা বিন লাদেনের থেকেও খারাপ হবে। এরপরই পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক পরিস্থিতি নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুবই খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রবিরোধী শক্তি এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্স নীতি নিয়ে খতম করবে। এছাড়াও পশ্চিমবঙ্গে বাঁচার কোনো রাস্তা নেই। পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের বাসভূমি হয়ে গেছে। রাশিয়ার জ্বালানি তেলের উপর মার্কিন নিষেধাজ্ঞা, বিপদে ভারত ও চীন। রাশিয়ার জ্বালানি খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদন কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সাগুতেনগোস এর উপর নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে রাশিয়ার 183টি জাহাজের উপর। খবর রয়টার্সের। যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা দেশ ভারত ও চীন তেল সরবরাহ ব্যাহত হবে। চীনের বাণিজ্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বলেছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানিতে মারাত্মকভাবে ব্যাহত হবে। 2022 সালে রাশিয়ার উপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপ করলে মস্কো তাদের তেল ব্যবসা ইউরোপ থেকে সরিয়ে এশিয়ার দেশগুলোতে সম্প্রসারণ করে। এদিকে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার ফলে চীন ও ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকার দেশগুলো থেকে তেল আনতে হবে। এতে তাদের খরচ আরও বাড়বে। সিঙ্গাপুর ভিত্তিক এক ব্যবসায়ী বলেছেন, নিষেধাজ্ঞা কবলিত তেল ট্যাঙ্কারগুলো গত 12 মাসে চীনে দৈনিক প্রায় 9 লাখ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করেছে। এই তেল সরবরাহ এখন 1 লাখে অনেক কমে আসবে। এছাড়াও গত বছর প্রথম 11 মাস ভারতে রাশিয়ার অশোধিত তেল আমদানি বেড়েছিল 4.5%, যা ছিল বছরে দৈনিক 1.765 ব্যারেল বা ভারতের মোট আমদানির 36%। নিষেধাজ্ঞার ফলে এখন ভারতকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকার দিকে ঝুঁকতে হলে দাম বেশি পড়বে, যাকেই জানিয়েছে ভারতের তেল পরিশোধক কোম্পানির কর্মকর্তারা। গভীর রাতে অনশনস্থলে ছাত্রীরা অসুস্থ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী জবির শহীদ মিনারের সামনে এসে বসে পড়েছে। রোববার দিবাগত রাত 12টার দিকে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা শেখ মুজিব হলের ছাত্রীরাও ক্যাম্পাসে এসে অনশনে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসে একত্রতা ঘোষণা করে। এ সময় ইংরেজি বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু বলেন, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেওয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি। ইসলামিক স্টাডিজ বিভাগের 14 ব্যাচের শিক্ষার্থী রীতা বলেছেন, যখন একের পর এক আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়ছে, এখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি। এদিকে চলমান আন্দোলন নিয়ে অনশনকারী শিক্ষার্থীও একেএম রাকিব হাসপাতালের বেড থেকে দেয়া বক্তব্যে বলেছেন, প্রশাসন কিংবা ভিসির বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা কেউ বললে তাকে আগে বয়কট করা হবে। আমাদের অনশনের দাবি আদায়ের, প্রশাসনের বিরুদ্ধে নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও অসুস্থ হয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন ইসলামিক স্টাডিজ বিভাগের 17 ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের 15 ব্যাচের শিক্ষার্থী তাওহিদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের 15 ব্যাচের ফয়সাল মুরাদ, 13 ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একেএম রাকিব, 15 ব্যাচের সোহান, 18 ব্যাচের ইসলামী আন্দোলনের আশিকুর রহমান সহ আরও 8 জন। প্রসঙ্গত, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর সহ 3 দফা দাবিতে চলমান অনশনের 14 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের অধিকাংশকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগামী নির্বাচনকে ঐতিহাসিক করতে চাই বললেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ঐতিহাসিক করার পরিকল্পনা করছে। রোববার ঢাকায় নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূতের হ্যাকন অ্যারাল্ড গুলব্যান্ড শো প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গেলে সব কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা নরওয়ের প্রতি বাংলাদেশকে এশিয়ার নরওয়েজিয়ান
পণ্যের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের হাব হিসেবে ব্যবহার করা এবং বাংলাদেশে যুবশক্তিকে কাজে লাগিয়ে এদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি। নরওয়ের রাষ্ট্রদূতকে বলেন, নরওয়ের পণ্য এশিয়ার বিতরণের জন্য বাংলাদেশকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করুন, যাতে আপনাদের নরওয়ে থেকে লোক আনতে না হয়, আমাদের তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানো যায়। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উদাহরণ হিসেবে বিদেশে নরওয়েজিয়ান টেলিকম জায়ান্ট টেলিনরের প্রথম উদ্যোগ গ্রামীণ ফোনের কথা উল্লেখ করে বলেন, যা বিগত বছরগুলোতে টেলিনর পরিবারের সবচেয়ে লাভজনক উদ্যোগে পরিণত হয়েছে। রাষ্ট্রগুলো গোলব্যান্ডস নরের প্রধানমন্ত্রী জোনাসগার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন, যেখানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি নরের দৃঢ় সমর্থন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী আপনার প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ এবং অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের প্রচেষ্টার প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছে। রাষ্ট্রদূত জানান, নরওয়ের প্রধানমন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মানবাধিকার রক্ষা এবং পরিবেশগত টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রশংসা করেছেন। রাষ্ট্রদূত গুলব্যান্ডস বলেন, নরওয়ে বাংলাদেশের সঙ্গে জাহাজ নির্মাণ শিল্প ও সবুজ জ্বালানি রূপান্তরের খাতে নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী।